লম্বা সময় পর আবারও ইন্ডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে কোন দল থাকবে এগিয়ে, কোন দলের পরিসংখ্যান বলছে কি, কোন দলের একাদশ কেমন হতে পারে, অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগত। 2রা জুন থেকে পর্দা উঠবে 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের অবস্থান গ্রুপ ডিতে, অপরদিকে ইন্ডিয়ার অবস্থান গ্রুপ এতে। গ্রুপ ডিতে থেকে বাংলাদেশ কিভাবে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে এমন প্রশ্ন আপনাদের সকলের মনে ঘুরপাক খেলেও আপনাদেরকে জানিয়ে রাখি, 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 15টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই 15টি প্রস্তুতি ম্যাচের মাঝে 15তম প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের 15তম প্রস্তুতি ম্যাচে আজ পহেলা জুন আজ পহেলা জুন শনিবার, শনিবার বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর কিন্তু এই সময়টা যদি আপনাকে ইন্ডিয়ার সময় বলি, তাহলে ইন্ডিয়ার সময়ে রাত 8টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ইন্ডিয়া। তো যেহেতু 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়া ও বাংলাদেশ অংশগ্রহণ করছে, মূল পর্বের ম্যাচ না হলেও বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ মানে টান টান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি একটি লড়াই কিন্তু আমরা উপভোগ করে আসছি ইতিমধ্যে, এবং এই ম্যাচেও আমরা উপভোগ করব বলে আশা করছি। তো 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি পর্বে কিন্তু বাংলাদেশের দুটি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু 28 তারিখে বাংলাদেশের প্রস্তুতি পর্বের ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। তাই তো নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এবং প্রস্তুতি ম্যাচের 15তম ও শেষ প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। তো এই যে ম্যাচ, এই ম্যাচে কোন দলের একাদশ কেমন হবে সেটি জানানোর আগে আপনাদেরকে বাংলাদেশ ও ইন্ডিয়ার কিছু পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করি, যেখানে আপনারা দেখতে পারবেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও ইন্ডিয়া মুখোমুখি হয়েছে 13টি ম্যাচে। বাংলাদেশ ও ইন্ডিয়া টি-টোয়েন্টি ক্রিকেটে 13 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে 12টি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ইন্ডিয়া, মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে কিন্তু বাংলাদেশ। আরে একটি ম্যাচ ছিল কিন্তু 2019 সালে, 2019 সালের 3রা নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়েছিল 3 ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে, যেখানে 2-1 ব্যবধানে কিন্তু বাংলাদেশ হেরেছিল। আর এই 2-1 ব্যবধানে হারায় এখানে কিন্তু একটি মাত্র ম্যাচ জেতার সুযোগ হয়েছিল বাংলাদেশের। আর এই ম্যাচে কিন্তু নাইম শেখ ছিল কিন্তু বাংলাদেশের একাদশে এবং ওপেনার হিসেবে। তখন নাইম শেখ কিন্তু ভালো একটা পজিশনে ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দলে, তবে সেই নাইম শেখকে কিন্তু আমরা 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দেখতে পাচ্ছি না। তো ইন্ডিয়ার বিপক্ষে যে একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেখানে কিন্তু জয়ের যে ম্যাচ সেখানে কিন্তু নাইম শেখের অবস্থান ছিল। যাই হোক, 13টি ম্যাচ ইন্ডিয়া ও বাংলাদেশের মাঝে অনুষ্ঠিত হয়েছে। 13টি ম্যাচের মাঝে 12টি ম্যাচ জিতেছে ইন্ডিয়া, একটি মাত্র ম্যাচ জিতেছে বাংলাদেশ 2019 সালের 3রা নভেম্বর। এই যে আপনার 13টি ম্যাচ, এই 13টি ম্যাচের মাঝে ইন্ডিয়া তাদের হোম কন্ডিশনে 3টি ম্যাচ জিতেছে, এবং 3টি ম্যাচ জিতেছে অ্যাওয়েতে অর্থাৎ বাংলাদেশের মাটিতে। ইন্ডিয়া বাংলাদেশে এসে 3টি ম্যাচ জিতেছে, এবং ইন্ডিয়া তাদের নিজেদের মাটিতে 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশের বিপক্ষে, এবং 6টি ম্যাচ জিতেছে ইন্ডিয়া হলো নিউট্রাল ভেন্যুতে। 6টি ম্যাচ নিউট্রাল ভেন্যুতে জিতেছে ইন্ডিয়া। তো নিউট্রাল ভেন্যু বলতে এখানে আসলে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ইভেন্ট বা এশিয়া কাপের যেগুলো টি-টোয়েন্টি ফর্মেটে হয় বা এশিয়ান গেমসের যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো নিউট্রাল ভেন্যুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আর সেখান থেকে 6টি ম্যাচ জিতেছে ইন্ডিয়া। তো আপনারা কিন্তু এখানে বলতে পারবেন না যে ইন্ডিয়া তাদের হোম কন্ডিশন নিয়ে বাংলাদেশকে হারিয়েছে, এখানে কিন্তু আপনাদের নিউট্রাল ভেন্যুতে 6টি ম্যাচের জয়ের দেখা পেয়েছে ইন্ডিয়া। আর বাংলাদেশ যে একটি ম্যাচ জিতেছে সেটি আবার ইন্ডিয়ার মাটিতে গিয়ে জিতেছে, নিজেদের মাটিতে নয়। তো আপনারা অনেকে আবার বলতে পারেন যে বাংলাদেশ মিরপুরে ডেকে নিয়ে এসে ইন্ডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে, এমনটিও কিন্তু নয়। চলুন এখন আমরা দেখে নেই বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে যে আপনার টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 4টি। বাংলাদেশ ও ইন্ডিয়া মুখোমুখি লড়াইয়ে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি লড়াই করেছে কিন্তু 4টি ম্যাচে। 4টি ম্যাচের মাঝে 4টিতেই জয়লাভ করেছে ইন্ডিয়া। 4টি ম্যাচ খেলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়া ও বাংলাদেশ, 4টি জিতেছে ইন্ডিয়া, কোনো ম্যাচ জিততে পারেনি কিন্তু বাংলাদেশ। গত 2022 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি জয়ের দ্বার প্রান্তেই ছিল কিন্তু বাংলাদেশ, যেখানে লিটন কুমার দাসের একটি অনবর্ত একটি 50 বাংলাদেশকে জয় এনে দিতে চলেছিল টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে। কিন্তু বৃষ্টি বাধা পড়লে বাংলাদেশ কিন্তু সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশ ব্যাট করেছিল, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ বৃষ্টি বাধায় পড়ে। বৃষ্টি শেষ হওয়ার কিছু সময় পরেই তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে বাংলাদেশ দলকে ব্যাট করতে মাঠে মাঠে পাঠিয়ে দেয় কিন্তু আইসিসি বা সেদিনকের যে আপনার ক্রিকেট ম্যাচ পরিচালক বা ম্যাচ রেফারি যারা ছিল বা
এই যে ম্যাচ রেফারি তো বলা হয়, আম্পায়ার তো থাকে মাঠের ভেতরে, এবং যিনি চতুর্থ আম্পায়ার হিসেবে মাঠ পরিচালনা করেন তাকে কিন্তু রেফারিও বলা হয়ে থাকে। তো তারা কিন্তু আপনার তড়ি ঘড়ি করে কিন্তু বাংলাদেশকে বৃষ্টি শেষ হওয়ার সাথে আউটফিল্ড না শুরুতেই কিন্তু মাঠে নামিয়ে দেয়, যার ফলে লিটন কুমার দাস যে ছন্দে ছিল সেই ছন্দটা কিন্তু ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত কিন্তু রান আউটের শিকার হয়েছে লিটন কুমার দাস, এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে অল্প কিছু রানে 3 রান অথবা 4 রানের ব্যবধানে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। আহ নুরুল 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 হাসান সোহান কিন্তু শেষ পর্যন্ত মাঠে ছিল, এবং নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচটা কিন্তু জিততে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে। তবে ম্যাচটা কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে বাংলাদেশ জিতবে, যেভাবে লিটন কুমার দাস শুরু করেছিল ম্যাচটি, আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো এই ম্যাচটার কথা কাদের মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী আইপিএল আসরে লিটন কুমার দাসকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। একটি মাত্র ম্যাচ খেলার পরে লিটন কুমার দাস আবার সেই আইপিএল থেকে বিদায় নিয়ে এসেছে। যাই হোক, এই ছিল কিন্তু পুরনো ইতিহাস বা অতীত যেটি আপনাদেরকে বললাম। তো বাংলাদেশ ও ইন্ডিয়া টি-20 ক্রিকেট বিশ্বকাপে 4টি ম্যাচ খেলেছে, 4টি বাংলাদেশ হেরেছে, ইন্ডিয়া জিতেছে। এই যে ম্যাচগুলো হয়েছে, এই ম্যাচের মাঝে বাংলাদেশ সর্বোচ্চ রান করেছে 155। বাংলাদেশ সর্বোচ্চ 155 রান করেছে টি-20 ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে, এবং ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেছে কিন্তু 184 রান করেছে ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে টি-20 বিশ্বকাপে, যে 4টি ম্যাচ তারা মুখোমুখি হয়েছে। এরপর লোয়েস্ট রান, তো বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপে 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে সর্বনিম্ন রান করেছে 138, সর্বনিম্ন 138 রান করেছে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া সর্বনিম্ন রান করেছে 141 বাংলাদেশের বিপক্ষে। তো এই ছিল কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে হেড টু হেড লড়াই, টি-20 ক্রিকেটে হেড টু হেড লড়াই, এবং টি-20 বিশ্বকাপেও তাদের হেড টু হেড লড়াইয়ের যে পরিসংখ্যান সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই যে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে, প্রস্তুতি ম্যাচ, এই ম্যাচকে ঘিরে কিন্তু সকলের উত্তেজনা কাজ করছে, টান টান একটি উত্তেজনা। এবং এই ম্যাচে বাংলাদেশ ও ইন্ডিয়া কার একাদশ কেমন হবে তার আগে আপনাদেরকে জানিয়ে যায় 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে নিতে পারবেন জার্সি ফরিউতে। জার্সি ফরিউতে প্রি অর্ডার চলছে। আপনারা যদি জার্সি ফরিউতে প্রি অর্ডার করেন, আপনাকে জার্সি ফরিউ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পাঠিয়ে দেবে। আপনার নাম পছন্দের জার্সি নাম্বার ও আপনার গায়ের সাইজ অনুযায়ী জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জার্সি ফর ইউতে এখনই টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সিটি অর্ডার করতে পারেন। যাই হোক, চলুন আমরা এখন চলে যাই একাদশে। তো যেহেতু এটি প্রস্তুতি ম্যাচ, আপনাদেরকে বলি প্রস্তুতি ম্যাচে আইসিসি যে নিয়মটা করেছে, এখানে কোনো ধরা বাঁধা কোনো একাদশ থাকবে না। যেহেতু প্রস্তুতি ম্যাচ, এখানে ধরা বাঁধা কোনো এখানে আপনার কোনো একাদশ থাকবে না। এবং এই যে প্রস্তুতি ম্যাচগুলো হচ্ছে, এগুলো কিন্তু আপনার আন্তর্জাতিক স্বীকৃতিপূর্ণ কোনো ম্যাচের অংশ হবে না, যার কারণে যে কেউ কিন্তু মাঠে নামতে পারে। আপনি চাইলে কোচকেও ব্যাট করতে নামাতে পারেন, কোচকে দিয়ে বলও করে নিতে পারেন। চান্দিকা হাতুরে সিং কে ব্যাটে নামাতে পারেন ও ওপেনিং এ সৌম্য সরকারের সাথে। আবার খালেদ মাহমুদ সুজন যদি বাংলাদেশের কোচদের বা টিম ম্যানেজমেন্টের সাথে থাকে, আছে কিনা আমি সঠিক জানি না, তো যদি থাকে তাকে যে আপনি বলও করে নিতে পারেন, বাংলাদেশের গতিদানব বলে যাকে ট্রল করেন। তবে এটি কিন্তু মানতে হবে খালেদ মাহমুদ সুজনের একটা অনবদ্য একটা পারফরমেন্সের নৈপুণ্য, অলরাউন্ডার পারফরমেন্সের ধারাবাহিকতায় কিন্তু 1999 সালে সম্ভবত বাংলাদেশ একটি ম্যাচ জিতার একটি গৌরব অর্জন করেছিল। তো এই যে আপনার একজন খেলোয়াড়, তাকে নিয়ে গতি জানব এমন একটা ট্রল করা কিন্তু আসলেও আমাদের কাম্য নয়। তো অবশ্যই আমাদের তাদেরকে সম্মান করা উচিত। তাদের ধারা পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ আজ এত দূর এসেছে। শুরুর দিকে বাংলাদেশকে একটি ম্যাচ জেতার জন্য যতটা স্ট্রাগল করতে হয়েছে, হয়তোবা আমরা দেখিনি এটা, এটা আমরা বড়দের মুখে শুনেছি যে বাংলাদেশকে একটা সময় 1998, 2002 সাল, 2002-2003 সালের দিকে বাংলাদেশকে কিন্তু একটা ম্যাচ জেতার জন্য অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু বাংলাদেশ বর্তমানে কিন্তু সেখান থেকে অনেকটাই উন্নতির দিকে চলে এসেছে। তো সেই সময় যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছে, তাদেরকে নিয়ে সমালোচনা করাটা কিন্তু অনেকটাই খারাপ একটা নেতিবাচক বিষয় বলে আমি মনে করছি। তো অবশ্যই তাদেরকে সম্মান দেওয়া উচিত আমাদের। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে এখানে কিন্তু ধরা বাঁধা কোনো একাদশ থাকবে না। আপনি চাইলে আপনার কোচিং স্টাফের যারা রয়েছে তাদেরকেও কিন্তু আপনারা মাঠে নামাতে পারেন। যাই হোক, তারপরেও কিন্তু বাংলাদেশের যেহেতু আপনার স্কোয়াডের 15 জন এবং এক্সট্রা যে 2 জন রয়েছে, সম্পূর্ণ 17 জনের যে একটি দল, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এক্ষেত্রে বাংলাদেশের আপনার কোচদেরকে মাঠে নামানোর কোনো প্রয়োজন নেই। যদিও নামিবিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কিন্তু আপনার 8 জন মেইন মেইন খেলোয়াড় ছিল, এবং বাকি 2-3 জনের মতো সম্ভবত তারা কিন্তু কোচিং স্টাফের কিছু খেলোয়াড় বানিয়েছিল, কোচিং স্টাফ বা কোচদেরকে কিন্তু খেলোয়াড় বানিয়ে মাঠে নামিয়েছিল। যাক, এটি হয়েছিল মূলত আসলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কিন্তু বেশিরভাগই কিন্তু আইপিএল এ ছিল, এবং আইপিএল শেষ করে দলের সাথে যোগ দিতে একটু সময় লাগতেছিল, যার কারণে এমনটি হয়েছে। যাই হোক, এমনটি বিষয় না। তারপরেও কিন্তু বাংলাদেশ দলে যেহেতু সকল খেলোয়াড় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। তো এই একাদশটা কেমন হতে পারে সেটি আমরা এখন আলোচনা করব। তো বাংলাদেশের একাদশে অবশ্যই ম্যাচ ওপেন করতে আসবে কিন্তু তানজিদ হাসান তামিম।
বাংলাদেশের ম্যাচ ওপেন করতে আসবে অবশ্যই তানজিদ হাসান তামিম। কেননা তানজিদ হাসান তামিম গত ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লাস্ট যে ম্যাচ খেলেছে সেই ম্যাচে কিন্তু তার একটা 50 রয়েছে, এবং তানজিদ তামিম 3টি টি-20 ম্যাচ, সরি 7টি টি-20 ম্যাচ খেলেছে সম্ভবত, আমার জানা মতো 7টি টি-20 ম্যাচের মাঝে সম্ভবত 3টি টি-20 ম্যাচে তার 50 রয়েছে, 3টি ম্যাচে 50 রয়েছে, 3টি কি 2টি ম্যাচে 50 রয়েছে। 7টি ম্যাচের মধ্যে 3টিতে যার 50 রয়েছে তাকে আপনি কিভাবে একাদশের বাইরে রাখতে পারেন? তো অবশ্যই এই ম্যাচে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচ ওপেন করতে আসবেন তানজিদ হাসান তামিম ও তার সাথে সৌম্য সরকার। সৌম্য সরকারের আসার সম্ভাবনা বেশি, কেননা লিটন কুমার দাস রয়েছেন অফ ফর্মে, এবং লিটন কুমার দাসকে নিয়ে একটা বিকল্প পরিকল্পনা করেছে কিন্তু টিম ম্যানেজমেন্ট, সেটি হলো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসকে হয়তো 5 নম্বরে অথবা 6 নম্বরে খেলানোর একটা সম্ভাবনা বা গুঞ্জন রয়েছে। যাই হোক, 1 নম্বরে তানজিদ হাসান তামিম, 2 নম্বরে সৌম্য সরকার আসবে ম্যাচ ওপেন করতে, দুজন ম্যাচ ওপেন করতে আসবে। কেন এটি আরেকটি কারণ হতে পারে, এটি হলো গত যে ম্যাচ টি-20 ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তৃতীয় টি-20 ম্যাচ, সেখানে কিন্তু বাংলাদেশের ম্যাচ ওপেন করতে এসেছিল সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম, তারাই কিন্তু ম্যাচটা জিতিয়ে নিয়ে এসেছে। চরম লজ্জার মুখে বাংলাদেশ যখন হোয়াইট ওয়াশ হওয়ার একটা দ্বার প্রান্তে ছিল, যে সে ম্যাচটি হারলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু জ্বলে উঠেছিল তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তাদের অসাধারণ পারফরমেন্সে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে নেয়, কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তাই তো তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ওপেনিং যে বন্ডিং, এটাই কিন্তু আমরা দেখতে পারবো এই ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। এরপর 3 নম্বরে বরাবরের মতোই নাজমুল হোসেন শান্তকে দেখবো, বাংলাদেশের অধিনায়ক, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে। 4 নম্বরে বরাবরের মতোই ড্যাশিং ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তরুণ ও উদীয়মান ব্যাটসম্যান বলা চলে। তাওহিদ হৃদয় কিন্তু বরাবরের মতোই রান করে যাচ্ছে। কোনো কারণে যদি এক ম্যাচে তাওহিদ হৃদয় রান না পায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ম্যাচে রানের দেখা পায় তাওহিদ হৃদয়। যাই হোক, তাওহিদ হৃদয় একটা বাংলাদেশের সম্ভাবনাময় একজন খেলোয়াড়, যেমন ছিলেন সাব্বির রহমান। তো সাব্বির রহমান নিজেকে কিন্তু ধরে রাখতে পারেনি, যার কারণে এখন কিন্তু সাব্বির রহমানকে কিন্তু আমরা দলে দেখতে পাচ্ছি না। এমনকি আপনার ঢাকা প্রিমিয়ার লিগ যে হচ্ছে, সেখানেও সাব্বির রহমানের একাদশে জায়গা পাওয়াটা কঠিন হচ্ছে। তারপরেও কিন্তু সাব্বির রহমান যেভাবে তার ক্যারিয়ারটা শুরু করেছিল, সেখানে কিন্তু সাব্বির রহমান ও তাওহিদ হৃদয়ের মাঝে কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়। অনেকটাই কিন্তু বিধ্বংসী আকারে নিজেদেরকে প্রমাণ করার সামর্থ্য রয়েছে রয়েছে তাদের। বর্তমানে তাওহিদ হৃদয় রয়েছে, এবং অতীতে কিন্তু সাব্বির রহমান নিজেদেরকে কিন্তু বিধ্বংসী রূপে ম্যাচে উপস্থাপন করতেন, কিন্তু সেই সাব্বির রহমান কিন্তু হারিয়ে গিয়েছেন। সাব্বির রহমান এক সময় কিন্তু আপনার 5 নম্বরে ব্যাট করতো, 6 নম্বরে ব্যাট করতো, সেখান থেকে সাব্বির রহমান তার পারফরমেন্স দিয়ে কিন্তু ওয়ান ডাউনে খেলার সুযোগ পেয়েছিল। ওয়ান ডাউনে পর্যন্ত খেলেছে সাব্বির রহমান এবং অনেক ভালো পারফরমেন্স করেছে। এখনো কিন্তু সাব্বির রহমানকে কিন্তু আমরা মিস করি অনেকটাই। তো আমার মতো কে কে আপনারা সাব্বির রহমানকে মিস করেন, অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে অবশ্যই আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো। এক্ষেত্রে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের একটা ব্যাটিং অর্ডারের কিন্তু চেঞ্জ আসতে পারে। তো এখানে 5 নম্বরে হয় মাহমুদুল্লাহ রিয়াদ আসতে পারে অথবা সাকিব আল হাসান আসতে পারে। যাই হোক, সাকিব আল হাসান 5 নম্বরে, 6 নম্বরে লিটন কুমার দাস, 6 নম্বরে লিটন কুমার দাস। এরপর 7 নম্বরে যে একটা স্লট আছে, এখানে জাকের আলী অনিক অথবা মাহমুদুল্লাহ রিয়াদ। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের ছোট্ট একটা ইনজুরির গুঞ্জন রয়েছে, ছোট্ট একটা চোট লেগেছে, সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা একাদশে দেখতে পারবো কিনা এমনটি একটা গুঞ্জন রয়েছে। তো যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের একটা ইনজুরি রয়েছে, সেক্ষেত্রে জাকের আলী আনিককে আমরা এখানে দেখতে পারবো। 8 নম্বরে রিশাদ হোসেন, অবশ্যই অলরাউন্ডার একজন খেলোয়াড়, তিনি ব্যাটে অথবা বলে যে কোনো এক জায়গায় চলে উঠতেই পারেন রিশাদ হোসেন। এরপর কিন্তু 9 নম্বরে তানজিম হাসান সাকিব, পেস বোলার। 10 নম্বরে মোস্তাফিজুর রহমান, 11 নম্বরে শরীফুল ইসলাম। এখানে কিন্তু তাসকিন আহমেদকে আমরা হয়তো একাদশে দেখতে পারবো না, কারণ আমরা জানি তাসকিন আহমেদের একটা ছোট ইনজুরি রয়েছে। ইনজুরির কারণে কিন্তু তাসকিন আহমেদ টি-20 ক্রিকেট বিশ্বকাপের দলের সাথে রয়েছে, তারপরেও ইনজুরি থেকে সেরে উঠতে অবশ্যই কিছুটা সময় লাগবে, সেজন্য হয়তো প্রস্তুতি ম্যাচে তাসকিন আহমেদকে দেখা যাবে না। তো এখানে যে আপনাদেরকে 11 জন বললাম, এখানে কিন্তু বাংলাদেশ চাইলে তাদের 11 জন ব্যাটসম্যানকে, প্রফেশনাল ব্যাটসম্যানকেও এখানে খেলাতে পারে। এখানে ধরুন এই যে রিশাদ পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে, তানজিম তানজিম সাকিব রয়েছে, তানজিম সাকিবের পরিবর্তে ধরুন মাহমুদুল্লাহ রিয়াদ আসলো ব্যাট করতে। 10 নম্বরে আপনার আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে আসলো ব্যাট করতে। তো বাংলাদেশ যদি চাই সকল ব্যাটসম্যানকে কিন্তু ব্যাট করার সুযোগ দিতে পারে, কিন্তু আবার যে বোলার রয়েছে সকল বোলারকেই কিন্তু বল করার সুযোগ দিতে পারে। তো এখানে অবশ্যই 11 জনই কিন্তু ব্যাট করতে পারবে, অর্থাৎ 10টা উইকেট পর্যন্ত ব্যাট করার সুযোগ রয়েছে। যদি সকল ব্যাটসম্যানকেও ব্যাট করার সুযোগ দেন, সেক্ষেত্রে কিন্তু উইকেট কিন্তু আপনার 10টা উইকেটের মাঝে কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে। এবং বোলারকেও যদি বল করতে দেন, একজন কিন্তু সর্বোচ্চ 4 ওভার বল করতে পারবে, এবং টোটাল ওভার 20টি ওভার কিন্তু সকলের মাঝে আপনারা বন্টন করে দিতে পারেন। এক্ষেত্রে মূল দলের বাইরে হাসান মাহমুদ রয়েছে, আপনারা হাসান মাহমুদকে দিয়েও বল করাতে পারেন, এবং যে বোলার গুলো রয়েছে শেখ মাহিদিকে দিয়েও বল করাতে পারেন, তানভীর ইসলামকে দিয়েও বল করতে পারেন। অর্থাৎ প্রস্তুতি ম্যাচে এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যে কাউকে আপনারা ম্যাচে নামাতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যেন 10টা উইকেটের বেশি না হয়, 10টা উইকেটের বেশি না পড়ে, এবং
বল যেন একজন বোলার কিন্তু 5 ওভার না করে, 4 ওভারের বেশি না করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বেসিক যে বিষয়গুলো এগুলো ঠিক রেখে আপনি যে কাউকে মাঠে নামাতে পারেন, এটি কিন্তু আপনার প্রস্তুতি ম্যাচের নিয়ম করে দিয়েছে আপনার আইসিসি থেকে। যাই হোক, চলুন এখন আমরা এক নজরে দেখে নিই ইন্ডিয়ার একাদশটা কেমন হতে পারে। তো ইন্ডিয়ার যে একাদশ সেখানে কিন্তু অবশ্যই রোহিত শর্মা অধিনায়ক, তাকে কিন্তু ম্যাচ ওপেন করতে আমরা দেখতে পারি। তো রোহিত শর্মার সাথে কিন্তু জেসওয়াল আসতে পারে ম্যাচ ওপেন করতে। জেসওয়াল কিন্তু একজন তরুণ ব্যাটসম্যান এবং সম্ভাবনাময় ব্যাটসম্যান, যে কিন্তু একাধারে টেস্ট ও টি-20 উভয় ফরম্যাটে কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে। তো শুভমান গিলের জায়গাটা কিন্তু দখল করে নিয়েছে এই জেসওয়াল। তো এরপর কিন্তু 3 নম্বরে কোনো প্রশ্নই নেই বিরাট কোহলির ব্যতীত অন্য কেউ আসার। তো অবশ্যই 3 নম্বরে বিরাট কোহলি মাঠে আসবেন, এমনটি আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি। কেননা বিরাট কোহলি যে পারফরমেন্স রয়েছে, যে ছন্দে রয়েছে, সদ্য শেষ হওয়া আইপিএল এ কিন্তু অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। 741 রান করেছেন বিরাট কোহলি। তো অবশ্যই বিরাট কোহলি 3 নম্বরে আমরা দেখতেই পারি। তো যেহেতু আইপিএল এ ম্যাচ ওপেন করেছে কিন্তু বিরাট কোহলি, তবে রোহিত শর্মার সাথে হয়তো বা ম্যাচ ওপেন করতে দেখা যাবে না বিরাট কোহলিকে। অবশ্যই এই বিষয়টি আপনারা নিশ্চিত থাকতে পারেন, বা বিষয়টা আপনারা অবশ্যই জানেন হয়তো বা। সাকিব তামিমের যেমন দ্বন্দ্ব, এমন বিরাট ও রোহিতের মাঝে দ্বন্দ্ব রয়েছে। তবে সাকিব তামিমের ইস্যুটা যেমন বাংলাদেশে এতটা হাইপ সৃষ্টি করে, যে মাঠে মিরাজের মতো মিরাজকে দোভাষী হিসেবে রাখা হয় সাকিব ও তামিমের মাঝে কথোপকথন হতে। তবে বিরাট ও রোহিতের মাঝে কিন্তু আমরা এমনটি কখনো দেখিনি। তো যাই হোক, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে সূর্যা কুমার যাদব, 5 নম্বরে সঞ্জু স্যামসন অথবা ঋষভ পান্তেরই একাদশে থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো এরপর কিন্তু আমরা দেখতে পারি 6 নম্বরে হার্দিক পান্ডিয়াকে, যদিও আইপিএল এ নিজেকে মেলে ধরতে পারেনি হার্দিক পান্ডিয়া, তারপরেও কিন্তু হার্দিক পান্ডিয়াকে 6 নম্বরে রাখবে, তিনি ভাইস ক্যাপ্টেন। 7 নম্বরে শিবাম দুবে, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে জসপ্রীত বুমরা, 11 নম্বরে আরশদীপ সিং। তো এখানে যদি একজন এক্সট্রা পেস বোলার নিয়ে খেলতে চায় ইন্ডিয়া, মানে আপনার 3 জন বোলার তো রয়েছে, হার্দিক পান্ডিয়াকে ধরে 3টা পেসার রয়েছে, এক্ষেত্রে 4টা পেস বোলার নেওয়ার সম্ভাবনা নেই। তারপরে যদি এখানে মোহাম্মদ সিরাজকে ইনক্লুড করতে হয়, সেক্ষেত্রে হয়তোবা আরশদীপ সিংকে হয়তোবা জায়গাটা হারাতে হয়। তো যাই হোক, যেহেতু প্রস্তুতি ম্যাচ, এখানে ধরাবাঁধা একাদশ নেই, আপনাদেরকে আগেও বলেছি আবারও বলতেছি, এখানে সকল ব্যাটসম্যানকে দিয়ে ব্যাট করে নিতে পারবে, আবার সকল বোলারকে দিয়ে বল করেও নিতে পারবে। তো এই ছিল কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার যে প্রস্তুতি ম্যাচটা হবে, সর্বশেষ প্রস্তুতি ম্যাচ, 15তম প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সর্বশেষ আপনাদেরকে আবারও জানিয়ে দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে নিতে পারবেন, জার্সি ফর ইউতে। তো আমাদের প্রথম ধাপের অর্ডার কিন্তু নেওয়া হয়েছে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রথম ধাপের অর্ডার নেওয়া হয়েছে। এটার ডেলিভারি হবে আগামী 5 জুনের মাঝেই, 5 জুন এর মাঝে ডেলিভারি দেওয়া হয়ে যাবে। এবং 1 জুন, আজকে 1 জুন থেকে যারা 6 তারিখের মাঝে অর্ডার করবেন তাদেরকে 10 তারিখ অথবা 11 তারিখের মধ্যে জার্সিটা ডেলিভারি দেওয়া হবে। তো আপনারা যারা জার্সি নিতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে কিন্তু জার্সি অর্ডার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে কোন দল জিততে পারে বলে আপনার মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।